বাবাটা থাকলে খুব ভালো হতো, মানে ছোটবেলা থেকে সেই পুজোর সময় আমাদের এখানেই থাকতো, ছটফট করতো, এদিক ওদিক ঘুরতো। ওরা না থাকলে ভালো লাগে বলো তো? সে আর এই বছর হবে না কিঙ্কর। বাবিয়াকে ফোন করেছিলাম, বাবিয়া কোনোভাবেই আসতে পারবে না। বুবু এসেছো, খুব ভালো সময় এসেছো। আমরা তো পুজোর আয়োজন নিয়ে একটু আলোচনা করতে বসেছি। ও মা, পুজোর মিটিং সব শুরু হয়ে গেছে নাকি? কই আমাকে বললে না তো। এবছর আমি বাদ। তোমরা এখনো সবাই আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না সুচিত্রা দি? এইভাবে বলছো কেন? আসলে পুজোর তো মোটে কয়েকটা দিন বাকি। আমরা এই জাস্ট বসেছিলাম বাড়ির সবাই মিলে, আলোচনা করছিলাম কি কি প্ল্যান করা যায়, সেগুলো ঠিক করছিলাম। সময় বেশি নেই তো, তাড়াহুড়ো করেই কাজ করতে হয়েছে, সেই জন্যই তোমাকে বলার সময়ও পাইনি। তুমি এইসব বসো। না না, ঠিক আছে ঠিক আছে, ইউ পিপল আর ক্যারি অন। আমি বসতে আসিনি, আমার একটা ছোট্ট কাজ আছে। ইনফ্যাক্ট রাধার সঙ্গেই কাজ আছে। আমি রাধাকে একটা কথা বলতে এসেছিলাম। রাধা, বলছি কালকে তোমাকে ওই একটা সবুজ খামে করে 10 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিটের কাগজ দিয়ে গেলাম, ওটা একটু নিয়ে আসবে প্লিজ। ওখানে না ওই 2-1টা কারেকশনস আছে, আমি ব্যাংকে যাব, গিয়ে কারেকশন করে আবার তোমাকে দিয়ে যাব। কিসের কথা বলছে মা? তুই কি ওদের কাছ থেকে কোনো কাগজ নিয়েছিলিস? আমি তো কিছুই বুঝতে পারছি না রে ফড়িং। দিদি, তুমি কোন কাগজের কথা বলছো? আমি তো তোমার থেকে কোনো কাগজ নিইনি। এমা নাওনি মানে? কালকে যে তুমি আমার কাছ থেকে 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা নিলে, নির্মল যেটা তোমার জন্য করে দিয়েছে রাধা। কি? কি যাতা বলছো এসব তুমি মামি? যাতা মানে? রাধা, তুমি ফড়িংকে কিছু বলোনি? নির্মল তো তোমাদের দুজনের দায়িত্ব নেবার চেষ্টা করছে, ওর তো একটা দায়িত্ব আছে তোমাদের ওপর। এই কদিন ও প্রচন্ড অপরাধ বোধে ভুগেছে, তারপর তোমাকে টাকা দেওয়ারই সিদ্ধান্তটা নিয়েছে। আমাকে টাকা? নির্মল দা? হ্যাঁ জানো সুচিত্রা দি, আমি বললাম নির্মলকে এই মহিলার কি হবে বলো। আমি বললাম ঠিক আছে তুমি 10 লাখ টাকা দেবে তো, ঠিক আছে দিয়ে দাও। তারপর আমার কথা শুনে নির্মল ব্যাংকে গিয়ে পুরো ফিক্সড ডিপোজিটটা করিয়ে নিয়ে আসলো। রাধা, আমি কালকে তোমাকে দিলাম, তুমি এর মধ্যে ভুলে গেলে? সরি, নাকি ফড়িংকে বলতে সংকোচ করছো বলে বলনি? ঠিক আছে, ব্যাপারটা যখন জানাজানি হয়ে গেল, তুমি আমাকে জাস্ট একবার কাগজটা দাও, আমার কিছু কারেকশনস আছে, আমি ব্যাংকে যাব, নিয়ে আবার তোমাকেই দেবো। রাধা, ওই টাকাটা কমপ্লিটলি তোমার ওতে, কিন্তু আমার কোনো অধিকার নেই। এসব কি যাতা কথা বলছো তুমি দিদি? আমি তোমার থেকে কোনো কাগজ নিইনি, কোনো টাকাও নিইনি। আর তুমি ভাবলে কি করে আমি তোমার থেকে টাকা নেব? লজ্জা ঘেন্না কিছু নেই নাকি আমার? ফড়িং, তুই বিশ্বাস কর, আমি বুঝতে পারছি না দিদি কি বলছে। আমি কিচ্ছু নিইনি। তুমি কেন, বাড়ির সবাই ছোট বড় এখানে সবাই দাঁড়িয়ে আছে, তুমি তার সামনে এরকম করে সিন করছো কেন রাধা? আমি সুচিত্রা দি, তুমি বলো, আমি কালকে জামা কাপড় নিয়ে আসিনি সবার জন্য? তুমি দেখোনি আমাকে রাধার ঘরের বাইরে? রাধা, আমি তোমাকে শাড়িটা দিতে যাইনি, তুমি শাড়িটা নাওনি, তুমি বলো। তখনই তো আমি তোমাকে 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিটটা দিয়ে এলাম রাধা। আমি মানছি তুমি প্রথমে নিতে চাওনি, তুমি হেজিটেট করছিলে, তারপর আমি যখন তোমাকে বুঝিয়ে বললাম যে নির্মল তোমার ভবিষ্যতের জন্য এটা দিতে চেয়েছে আর অন্য কোনো উদ্দেশ্য নেই, তখন তো তুমি ওটা নিলে, অ্যাকসেপ্ট করলে। আর তুমি নিয়েছো বলে বিশ্বাস করো, কালকে রাতে আমি নির্মলকে গিয়ে পুরো ঘটনাটা বললাম। ইনফ্যাক্ট নির্মল খুব খুশি হয়েছে। তাহলে আজকে তুমি সবার সামনে এরকম করে কেন এমব্রেস করছো রাধা আমাকে? একদম চুপ করো, আর একটাও বাজে কথা বলবে না। কেন তুমি মিথ্যে কথাগুলো বলছো?
ফড়িং ফড়িং ওই মহিলা মিথ্যে কথা বলছে। আমি কোনো কাগজ নিইনি। আমি মরে গেলে ওর থেকে কোনো টাকা নেবই না। ফড়িং, তুই আমায় বিশ্বাস করিস তো? ওই ওই মহিলা মিথ্যে কথা বলছে, আমার নামে মিথ্যে দোষারোপ করছে। তুই বিশ্বাস করছিস তো আমার কথা? রাধা রাধা, আই এম রিকোয়েস্টিং ইউ রাধা, প্লিজ এরকম ভাবে বলো না রাধা। রাধা দেখো, আমরা অলরেডি অনেক সহ্য করেছি। আমি নির্মল ভাবে আর রীতিমতো ক্লান্ত রাধা, প্লিজ। আমরা এবারে সবার কাছে অনেক ছোট হয়েছি, প্লিজ রাধা আমাদেরকে আর ছোট করো না, প্লিজ। আমার নিজের পরিবারের সমস্যা, এই পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভালোবাসার মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আমি আর নির্মল অনেক কষ্ট করে রাধা, অনেক কষ্ট করে এই পুরোটা ঠিক করার চেষ্টা করছি। রাধা তুমি প্লিজ প্লিজ রাধা, এভাবে বাড়ি ভর্তি সবার সামনে আমাকে এভাবে মিথ্যেবাদী বলো না রাধা। রাধা, আমি আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্তর দায়িত্ব নিয়েছি রাধা। আমি জানি তোমার সঙ্গে একটা অন্যায় হয়েছে, তার জন্য আমি প্রায়শ্চিত্ত করার চেষ্টা করে যাচ্ছি রাধা, কিন্তু প্লিজ এটা করো না, প্লিজ। আপনারা সবাই আমার কথাটা দয়া করে বিশ্বাস করুন, আমি কোনো টাকা নিইনি। ফড়িং ফড়িং, তুই বিশ্বাস কর, আমি নিজেকে অত ছোট করতেই পারবো না। আপনারা সবাই দয়া করে আমার কথাটা একবার বিশ্বাস করুন। মা, আমি তোকে বিশ্বাস করি। মামি, আমার মা কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। সে যখন বলেছে যে সে টাকাটা নেয়নি, তার মানে সে টাকাটা নেয়নি। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার মাকে বিশ্বাস করি, তোমাকে নয়। এইভাবে এইভাবে এতগুলো লোকের সামনে, বাড়ি ভর্তি লোকের সামনে তোমরা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছো? বেশ, তাহলে আমি, আমার কথা যদি তোমরা কেউ বিশ্বাস না করো, তাহলে আমি কিন্তু তোমার ঘরে যেতে চাই রাধা। আমি কালকে সে কাগজটা দিয়ে গেছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে না রাধা। তুমি যদি কাগজটা এখন বের করে না আনো, তাহলে কিন্তু আমি নিজে তোমার ঘরে যাবো রাধা, আমি বলছি তোমাকে। আমি তোমাকে চুপ থাকতে বলেছি তো পুপু মামি। তুমি আমার মাকে আর অপমান করার চেষ্টা করবে না। ও তোমরা আমাদেরকে প্রতিনিয়ত যে কোনো ভাবে অপমান করতে পারো, আর আমরা কিচ্ছু বলতে পারবো না। পুরিং একটা ভুলের জন্য আর কতভাবে শাস্তি দেবে রাধা? কি লাভ হচ্ছে এগুলো করে? প্লিজ কাগজটা দিয়ে দাও। তুমি সবার সামনে একরকম ব্যবহার করছো, আর আমার সাথে আলাদা করে একরকম ব্যবহার করছো। আমি বুঝতে পারছি না রাধা, তুমি আসলে কি চাইছো। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আমি চাইছি মিথ্যে কথাটা বলা তুমি বন্ধ করো। এই শাট আপ, জাস্ট শাট আপ। আমি কিন্তু একদম মিথ্যে অপবাদ আর মিথ্যে কথা সহ্য করতে পারি না রাধা। বেশ, তুমি কাগজটা এখানে আনবে না তো সবার সামনে? প্লিজ কিছু মনে করো না সুচিত্রা দিমান। আমি নিজে গিয়ে রাধার ঘরে গিয়ে ওই কাগজটা দেখবো, রাধা কোথায় রেখে যাক, তারপর যদি খুঁজে পাই, তারপর তোমরা আমাকে বিশ্বাস করবে তো? হ্যাঁ, চলো চলো তাহলে আমি দেখি আমার ঘরে কাগজটা পাওয়া যায় কিনা। এসো, তোমরা সবাই এসো। আমি বিশ্বাস করি না যে মা পুপু মামির কাছ থেকে কোনো টাকা নিতে পারে। মাকে ছোট করার জন্য, ফাঁসানোর জন্য পুপু মামি মিথ্যে কথা বলছে। এটা ওর একটা চাল। আমি ওকে একদম বিশ্বাস করি না। এই তো একটা খাম খুঁজে পেয়েছি। রাধা আন্টি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার ডাকলাম, কিছুতেই সাড়া দিচ্ছে না।